রাজনীতিবিদদেরকে আবারও ভোটারের দরজায় নিয়ে আসতে হবে। আমাদের রাজনীতিবিদ দলগুলিকে আবারও ভোটারের দরজায় নিয়ে আসতে হবে। ভোটারের কাছে হাত ধরতে হবে। আম্মা গো, মামি গো, খালা গো, চাচি গো, আমি এই মার্কায় দাঁড়াইছি, আমাকে একটা ভোট দিয়েন, আমার লেগে দোয়া করেন। এই জায়গায় যতক্ষণ পর্যন্ত না আসবে রাষ্ট্র, ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের কোনো শান্তি হবে না, জনগণ কোনো শান্তি পাবে না। রাজনীতি করতে হলে অন্তপক্ষে 40 বছর বয়স লাগে। আপনার হলো 20 বছর 22 বছর পোলাপান বড় নেতা হয়ে গেছেন, চোখে পথ দেখেন না। আপনি যে কথা বলেন সে কথা আপনি তো কিছুদিন আগে জামাত সম্বন্ধে একটা বাজে কথা বলছেন। জামাত আলারা কিছু বলে না, কারণ ও তো হলো ও অরিজিনালি হলো কমিউনিস্ট লোক। গোবিন্দ দা ও ছাত্র ফেডারেশন করতো, ও অরিজিনালি কমিউনিস্ট মানুষ, আইসা এখন এনসিপি হয়েছে। এখন ও যা মন চায় তাই জায়গা জায়গা বলবে। এটা হলো আমাদের চিফ ইলেকশন কমিশনার বিষয়টা ওপেন করে দিয়েছেন এবং উনি বলে দিয়েছেন, সেহেতু আর পিআর নিয়ে বিতর্ক করার এখন আর দরকার নাই বলে আমি মনে করি। এটা কোনো সাবজেক্ট এর মধ্যে নিয়ে আসার এখন দরকার নাই, কারণ যিনি নির্বাচন কন্ডাক্ট করবেন চিফ ইলেকশন কমিশনার, তিনি নিজেই বলে দিয়েছেন যে এটা সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন করার কোনো সুযোগ নাই। সেহেতু আপনারা যতই ঐক্যমত্য হন, সংবিধানে এটা সন্নিবেশিত না হলে এই নির্বাচন করা সম্ভব নয়। আমি মনে করি পরবর্তী সংসদ আসলে তখন আপনারা দাবি দেওয়া উঠেন, আপনারা সংসদে থাকবেন, তখন আপনারা পিআর পদ্ধতি চালু করেন। তার পরবর্তীতে এই নির্বাচনের পর থেকে পিআর পদ্ধতির নির্বাচন হবে, অসুবিধা কি? আমরা তো আর এটাকে বিরোধিতা করতেছি না। করেন তখন করেন, সংবিধানে না থাকলে তো আর করতে পারবেন না। যেমন এখন তত্ত্বাবধায়ক সরকার, ওই যে দাদা তো উকিল মানুষ, এটা কিন্তু সেটেল ম্যাটার ছিল, যে এখন এটা বাতিল হয়ে গেছে, আবার অ্যাপিলেটেড ডিভিশন এটা বহাল করছে। এটা সংবিধানে আবার নিয়ে আনা আসা পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার আপনি ব্যবহার করতে পারবেন না। তো আইন এটা বলে না। আমাদের ভাইরা বুঝে কি বুঝে না আমি জানি না, তবে আইন এটা কাভার করে না, আইন এটা বলে না, এটা পারবেন না। তেমন পিআরও ঠিক সেম জিনিস, যেটা আমরা এতদিন বলতেছিলাম সেটাকে বিভিন্ন খাতে বিভিন্ন ভাবে বিভিন্ন আলোচনা সমালোচনা আপনারা করছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু চিফ ইলেকশন কমিশনার তিনি বুঝেন এবং সেজন্য উনি বলছেন যে পিআর পদ্ধতি নির্বাচন এই টার্মে সম্ভব না। এটা জেনারেল নির্বাচন যেটা আমরা গতানুগতিক করে থাকি ব্যালটের মাধ্যমে, এরকম। দেখেন বাংলাদেশের নির্বাচন কমিশনের আচরণ বিধি আছে। আপনারা হলেন পার্টি প্রধান, আপনাদের কাছ থেকে আমরা জ্ঞান নিব, শিখবো। কারণ আপনারা যেভাবে বলেন সেই কথাটা আমার কাছে খুব লজ্জা লাগে। আচরণ বিধিতে আছে, যদি কোনো প্রার্থী ক্রয় বিক্রয়ের মাধ্যমে প্রার্থী হয়েছে এটা প্রমাণ হলে তার প্রার্থিতা পদ বাতিল হবে, এবং যে দল এই বিক্রির সাথে সম্পৃক্ত প্রমাণিত হলে তার সেই দলের নিবন্ধন বাতিল হবে। এটা আমাদের নির্বাচন আচরণ বিধিতে আছে। তাই আপনার পার্টি প্রধান হয়ে যদি আপনি কঞ্জন হন আমি 5 কোটি টাকা দিয়ে বসুন্ধরার শাহ আলমরে নমিনেশন দিছি, তা আপনার দলের নমিনেশন নিবন্ধনও বাতিল হবে আর শাহ আলমও জেলে যাবে। জনগণ যেভাবে বলে তাকে লোকের সুর মিলিয়ে কথা বললে তো মুশকিল। আইন কাভার করে কতটুকু ততটুকু আমরা দেখবো। আপনারা বিজ্ঞ মানুষ, আপনারা তো জনগণকে সেভাবে বোঝানোর চেষ্টা করবেন, আর সেটা না করে যদি অন্যটা হয় তাহলে তো মুশকিল হয়। আর আজকে যেই প্রসঙ্গ আমরা কথা বলতেছিলাম সেই প্রসঙ্গগুলি আসলে অত্যন্ত কঠিন। দেখেন আজকে অনেকে অনেকভাবে কথা বলে, শুনি, কি করবো এখন শুনি আমরা বলেন। 10 বছর আমি টক শো করি, আওয়ামী লীগের তাবৎ এমপি মন্ত্রী বড় বড় নেতা, এই যে আফসারি ভাই ছিল, এই যে গোবিন্দ দাস ছিল, আমরা যে করতাম, বহুত জন পলাই গেছে, আমাকে তোপের কাছে টিকে নাই। আমরা তখনও কিন্তু মুখ বন্ধ রাখিনি, আমরা তখনও সোচ্চার ছিলাম, এখনো সোচ্চার আছি। সেহেতু আওয়ামী লীগের ভয় পাওয়া আর না পাওয়া দিনাজপুর থেকে বললে তো হবে না। এখন হাসিনা আইসা, হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, মানবতা বিরোধী অপরাধ করছে আমাদের ছাত্র জনতা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, গার্মেন্টস এর শ্রমিক, শ্রমজীবী পেশাজীবী মানুষকে গুলি করে হত্যা করছে। এখন যদি হাসিনা আইসা বাংলাদেশে কয় যে আমার ক্ষমা করে দেন, আপনারা ক্ষমা করতে পারবেন? সেখানে কি ক্ষমা হবে না বিচার হবে?
তো পূর্বেও যদি কেউ মানবতা বিরোধী অপরাধ করে থাকে, আগামীতেও যদি কেউ করে, সবাইকে ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হতে হবে। ক্ষমা কোনো শব্দ নেই। যারা এগুলি বলতেছেন, ফান করতেছেন, এদেরকে আমি অবশ্যই ঘৃণার চোখে দেখি। এদেরকে আমি কখনো আপনার একটা ভালো চোখে দেখি না। একটা প্রশ্ন যে দর্শক করছে 10টা অস্ত্র নিয়ে, যদিও এটা টপিক সেন্টার প্রশ্ন করছে সেজন্য আমি উত্তর দিতেছি। সরি টু সে, আমাকে ক্ষমা করুন। 10টা অস্ত্র নিয়ে এনসিপির নেতা যে কথা আজকে নেত্রকোনায় বলছে যে আপনি অস্ত্র কোথায় রাখবেন সেটাই জানেন না, তো অস্ত্র আনলেন কেন? কথাটা এরকম ধরনের। আমি নাসিরউদ্দিন হুজ্জা, তোমার আমি প্রশ্ন করি, তুমি জায়গায় জায়গায় যায় যে এগুলি করতেছ, যায় কক্সবাজারে যায় সালাউদ্দিন রে রয়ের এজেন্ট বানাও। বাবর সাহেবের ইতিহাস গোবিন্দ দা জানেন। বাবর সাহেবের বাবা একজন কারা কর্তৃপক্ষ ছিলেন, ডিআইজি ছিলেন কারাগারের। বহু মানুষের চাকরি উনি দিয়ে গেছেন, এবং তারই ছেলে হলো এই বাবর সাহেব। এবং বাবর সাহেবের ইতিহাস আছে যে আমরা জেল কাটছি তো, গোবিন্দ দা যদি জেলে যায় থাকেন জানি না, যায় দেখবেন মিয়া সাহেব আছে, জিজ্ঞাসা করে বাড়ি কই, কবাই খালিয়াজুরি, বাড়ি কই, নেত্রকোনা। মানে এটা 10% হলো আপনার নেত্রকোনার জেলার লোকেরা চাকরি করে। তো যে যেখানে সুযোগ পায় সেটা করে, ভালো কথা। তবে যে কথাটা আজকে প্রশ্নটা উঠছে 10টা কষ্ট নিয়ে, এটা কিন্তু একটা বর্তমানে কিন্তু সেটেলড ইস্যু। আওয়ামী লীগ মামলা করেছিল সর্বোচ্চ আদালতে, এপিলেট ডিভিশন পর্যন্ত, যে 10টা মামলা যারা অ্যাকিউজড ছিল তাদেরকে খালাস করে দিয়েছে। এটা নিয়ে তখন যে এনএসআই ডাইরেক্টর ছিল ডিজিএফআই, জীবিত আছে এখন, মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার চৌধুরী সাহেব, উনি এই বিষয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে উনি এটা ডিটেলস বলছেন যে কি হয়েছিল সেদিন, অস্ত্রটা কি, কিভাবে পাওয়া গেছিল, কারা আনছিল, কি হয়েছিল। এখন আপনি যে এখানে একটা সেটেলড ইস্যু নিয়ে যায় খায়রুল লোকের মতো বাতিল করে দিলেন তত্ত্বাবধায়ক সরকার, আপনি যে কইলেন এই নেত্রকোনায় যে 10টা অস্ত্র নিয়ে আসছে, এখন প্রশ্ন তুললেন। আরে ভাই, একটু নিজে চিন্তা করেন না। এই যে সজীব ভুইয়া, ভালো কথা, তার অস্ত্রের লাইসেন্স আছে, বিমানবন্দরে তার ম্যাগজিন পাওয়া গেছে, সে কি অস্ত্র ব্যবহার জানে? সেও তো ভুল করলো। তো তার বিচারটা আগে করতেন, তারপরে বাবর সাহেব কি করছে এটা আপনি প্রশ্ন উত্থাপন করতেন। আপনার দলের লোক হলো যে কামে আপনার ঘৃণিত, সেই বিষয়ে আপনি সেখানে আজকে নেত্রকোনাতে, এখন আজকে ঢাকা শহরে এখন প্রতিবাদ মিছিল হচ্ছে, নেত্রকোনাতে হচ্ছে। ঘরে ঘরে মনে করেন যে একটা আগুন জ্বালাই দিয়ে আসছে। কেন আপনারা দল করেন, ব্যক্তির নিয়ে সমালোচনা করবেন কেন? উনি তো সর্বোচ্চ আদালত ফেস করে আসছে। উনি তো মৃত্যুদণ্ডের আসামি ছিলেন বাবর সাহেব, এবং উনি সর্বোচ্চ আদালত ফেস করে খালাস হয়ে এখন বাইরে আসছেন। আপনি সেই জিনিস নিয়ে কথা বলতে পারেন না, তো এটা সাব জুডিস হয়, আপনার কথা বলার এখতিয়ার নেই। আপনি তো রাজনীতির বুঝেন না মিয়া, মোল্লা মোহাম্মদ নাসিরউদ্দিন, আপনি রাজনীতির বুঝেন না সাহেব। আপনার রাজনীতিকে আপনাদের মতো লোক, অপরিপক্ক লোকরা আজকে রাজনীতিকে কুসংস্কৃত করছে। আপনাদের মিয়া বয়সই হয় না মিয়া রাজনীতি করে। রাজনীতি করতে হলে অন্তপক্ষে 40 বছর বয়স লাগে। আপনার হলো 20 বছর 22 বছর পোলাপন, বড় নেতা হয়ে গেছেন, চোখে পথ দেখেন না। আপনি যে কথা বলেন সে কথা, আপনার তো কিছুদিন আগে জামাত সম্বন্ধে একটা বাজে কথা বলছেন। জামাত আলারা কিছু বলে না, কারণ ও তো হলো, ও অরিজিনালি হলো কমিউনিস্ট লোক। গোবিন্দ দা ও ছাত্র ফেডারেশন করতো, ও অরিজিনালি কমিউনিস্ট মানুষ, আইসা এখন এনসিপি হয়েছে। এখন ও যা মন চায় তাই জায়গা জায়গায় বলতেছে। এগুলি রাজনীতির ভাষা হইতে পারে না, এগুলি থেকে আমাদেরকে পরিহার করতে হবে। আমি এই জন্যই বলছি, জনগণ আজকে আমাদের কাছে নাই কেন? জনগণ নাই গোবিন্দ দা এই জন্য, এই হাসিনা জনগণকে ঘরে বন্দি করে দিয়েছিল। কারণ আমি ডামি মামিদের নির্বাচন হতো, ভোটের জন্য কেউ কারো কাছে যাইতো না, ভোট প্রার্থনা করতো না। ভাই, আমি একটা লেভেলের মানুষ, তৃণমূলের মানুষ। আমরা সারা বছর একটা ক্রাইটেরিয়া মেনটেন করি যে এই লোকটার লোকে বেয়াদবি করলে সে একজন ভোটার, যখন নির্বাচন আসবে সে আমার দলের পক্ষে ভোট দিবেন। তার উপকার করা, তার নার্সিং করা, তার ছেলের বিয়া, তার মেয়ের বিয়া, তার বাবার মৃত্যুবার্ষিকী, তার মা মরছে জানা যায়, এগুলিতে আমরা জনসাধারণ, আমরা যারা রাজনীতি করি তারা এখানে সরব ভাবে উপস্থিত হইতাম।
তখন ওই জনগণগুলি আমাদের কাছে তাদের দুঃখ সুখের কথা বলতে পারতো। যেহেতু আওয়ামী লীগ এই সিস্টেমটা তৈরি করছে, এই দীর্ঘ সময় আজকে 17 বছর, এই ট্র্যাডিশন থেকে আমাদের জনগণ বঞ্চিত হয়েছে। জনগণের কাছে কোনো জনপ্রতিনিধি যায় নাই, এবং জনগণ তার যে জনপ্রতিনিধি তার কাছে যায় তার ভালো মন্দ বলতে পারে না। বললে লাভ কি? ও তো জানে যে আমি খালি নমিনেশন আনবো, আমার মার্কা থাকবো, আমি নির্বাচিত। তাহলে অতএব জনগণের কথা শুনে আমার লাভ কি? আমি প্যারা মাথা নিয়ে লাভ কি? সেই তো আমাদের রাজনীতিবিদদেরকে এইভাবে ট্র্যাডিশনটা তৈরি করছে। আমি আশা করি আমাদের রাজনীতিবিদদেরকে আবারও ভোটারের দরজায় নিয়ে আসতে হবে। আমাদের রাজনীতিবিদ দলগুলিকে আবারও ভোটারের দরজায় নিয়ে আসতে হবে। ভোটারের কাছে হাত ধরতে হবে। আম্মা গো, মামি গো, খালা গো, চাচি গো, আমি এই মার্কায় দাঁড়াইছি, আমাকে একটা ভোট দিয়েন, আমার লেগে দোয়া করেন। এই জায়গায় যতক্ষণ পর্যন্ত না আসবে রাষ্ট্র, ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের কোনো শান্তি হবে না, জনগণ কোনো শান্তি পাবে না।